হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 9 পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস, এই পেপারের একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী যাবত ব্যবস্থা বা জাপ্তি ব্যবস্থা বা জাপ্তি সিস্টেম, এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। এটা 5 নম্বরের একটি টিকা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো অ্যান্সারটা তোমরা এইভাবে লিখবে। অ্যাকচুয়ালি আকবর যে ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন টোডরমলের সাহায্যে, তার একটি টোডরমল অনেকগুলি ব্যবস্থা চালু করেন, তার মধ্যে একটি ব্যবস্থা ছিল যাবত ব্যবস্থা। বিগত 10 বছরের যে উৎপাদন, কৃষির উপরে মানে জমিতে যে উৎপাদন হতো তার গড় নির্ণয় করে যে ব্যবস্থা রাজস্ব তিনি নির্ধারণ করেছিলেন তাকে বলা হয় যাবত ব্যবস্থা। এবং এক্ষেত্রে জমির উৎপাদিকা শক্তি অনুসারে জমিকে 4 ভাগে ভাগ করে তিনি এই সিস্টেমটা চালু করেন। খুবই গুরুত্বপূর্ণ ছিল মুঘল যুগে এই জাপ্তি ব্যবস্থা। তো অ্যান্সারটা এইভাবে লিখবে। দেখো, আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল জনকল্যাণ। কৃষকদের স্বার্থের কথা মনে রেখেই তিনি একটি জনকল্যাণমুখী ও দুর্নীতি মুক্ত ভূমি রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। 1563 খ্রিস্টাব্দে দেওয়ান ইতিমাদ খা খালিসা জমিকে জায়গির জমি থেকে পৃথক করে ফেলেন। 1570 থেকে 71 দেওয়ান মুজাফফর খান কানুনগোদের সাহায্যে জমি জরিপ করে ফসলের উৎপাদন নির্ধারণের ব্যবস্থা করেন। 1582 খ্রিস্টাব্দে দেওয়ান টোডরমল রাজস্ব সংগ্রহের জন্য নতুন ব্যবস্থা প্রবর্তন করেন। এই ব্যবস্থা টোডরমল ব্যবস্থা নামে পরিচিত। এই ব্যবস্থাই মুঘল ভূমি রাজস্ব ব্যবস্থা। টোডরমলের রাজস্ব নীতির 3টি উদ্দেশ্য ছিল: ক, আবাদি জমির নির্ভুল জরিপ; খ, প্রত্যেক বিঘায় উৎপন্ন শস্যের গড় নির্ণয় করা; এবং গ, প্রত্যেক বিঘার রাজস্বের হার নির্ধারণ করা। এই ব্যবস্থার ফলে জমি জরিপ করে জমির উৎপাদিকা শক্তি এবং জমিতে কতদিন ধরে চাষ হচ্ছে সেই সব তথ্যের ভিত্তিতে সাম্রাজ্যের বিভিন্ন অংশে আঞ্চলিক ভিত্তিতে 3 ধরনের রাজস্ব ব্যবস্থা প্রবর্তিত হয়: যাবত বা জাপ্তি বা দহশালা। অর্থাৎ দহশালা আর জাপ্তি কিন্তু একই ব্যবস্থা, যদি দহশালা পড়ে এরই একই উত্তর হবে। গল্লা বক্স এবং নাশক, এগুলির মধ্যে যাবত ব্যবস্থার জন্যই টোডরমলের খ্যাতি। এরপরে দেখো, যাবত ব্যবস্থা অনুসারে জমির উৎপাদিকা শক্তি বিবেচনা করে জমিকে 4 ভাগে বিভক্ত করা হয়: পোলাজ, পরৌতি, চাচর ও বাঞ্জার। পোলাজ জমিতে প্রতি বছর এবং সারা বছর চাষ হতো। পরৌতি জমিতে কিছুকাল চাষের পর উর্বরতা বৃদ্ধির জন্য 2 বা 1 বছরের জন্য জমি পতিত করে রাখা হতো। চাচর জমি 3-4 বছর অনাবাদি থাকতো। বাঞ্জার জমি 4-5 বছর এবং অনেক সময় তারও বেশি সময় ধরে অনাবাদি রাখা হতো। উৎপাদন অনুসারে প্রথম 3 শ্রেণীর জমিকে উত্তম, মধ্যম ও অধম 3 পর্যায়ে বিভক্ত করে উৎপাদনের আনুমানিক গড় পড়তা হিসেব তৈরি করে উৎপাদিত শস্যের 1/3 রাজস্ব স্থির করা হতো। এই রাজস্ব নগদ টাকা বা শস্যে দেওয়া যেত। জমির উন্নয়নের সঙ্গে সঙ্গে রাজস্ব বৃদ্ধি পেত। এই প্রথা অনুসারে জমি সরাসরি রায়তের সঙ্গে বন্দোবস্ত করা হয়। জায়গিরদারি জমিগুলিও যাবত প্রথার অধীনে আনা হয়। সরকারি কর্মচারীরা রাজস্ব আদায়ের পর জায়গিরদার তার প্রাপ্য পেত। রায়তদের জমির পাট্টা দেওয়া হতো এবং তাতে জমির শ্রেণী, দেয় রাজস্বের পরিমাণ ও জমির পরিমাণ লেখা থাকত। বিহার, এলাহাবাদ, মালব, অযোধ্যা, দিল্লি, লাহোর, মুলতান, রাজপুতানা অর্থাৎ উত্তর ভারতে এই বিস্তীর্ণ অঞ্চলে এই ব্যবস্থা প্রচলিত ছিল। এরপরে দেখো শেষ প্যারা, আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা বিশেষত যাবত প্রথা ঐতিহাসিকদের দ্বারা প্রশংসিত হয়েছে। এই ব্যবস্থায় কৃষকদের অনেক সুবিধা হয়। এর দ্বারা জরিপের ভিত্তিতে সরাসরি কৃষকদের সঙ্গে রাজস্ব বন্দোবস্ত হয়। এতে কোনো মধ্যস্বত্বভোগী ছিল না। রায়ত তার দেয় রাজস্বের হার জানত এবং তা ছিল স্থায়ী, কেউ তা পরিবর্তন করতে পারত না। দুর্নীতিগ্রস্ত কর্মচারীরা রায়তদের কাছ থেকে বাড়তি রাজস্ব আদায় করতে পারত না, কারণ রাজস্বের পরিমাণ পাট্টায় লেখা থাকত। পাট্টার মাধ্যমে জমির উপর রায়তের অধিকার স্বীকৃত হওয়ায় তাকে অন্যায়ভাবে সত্ত্বচ্যুত করা যেত না। জমিতে স্থায়ী সত্ত্ব পেয়ে রায়ত কৃষির উন্নতিতে নজর দেয়। দুর্ভিক্ষ ও অজন্মার সময় কর মুকুব ও কৃষকদের অর্থ সাহায্য করার ব্যবস্থা থাকায় কৃষকদের খুব উপকার হয়। এই ব্যবস্থায় সরকারের আয়ও বহুল পরিমাণে বৃদ্ধি পায়। এই ব্যবস্থায় সরকার পূর্ব থেকেই তার রাজস্বের পরিমাণ জানতেন। এর ফলে সরকারের কম রাজস্ব দিয়ে প্রতারিত করা যেত না। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের মতে আকবরের রাজস্ব ব্যবস্থা ছিল বাস্তববাদী ও সুনিশ্চিত। তো এই ছিল যাবত ব্যবস্থা বা জাপ্তি সিস্টেম বা দহশালা বা আইনি দহশালা।
এই প্রশ্নের উত্তরটি তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা উত্তরগুলি দেখে নিও। এছাড়া দুই একটি প্রশ্ন যেগুলো এখনো অ্যান্সার দিতে পারিনি তা খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।